মতো হয়ে যায় ঠিক 12টা 1 মিনিট। হ্যাঁ ওরকম 12টা 1 মিনিটে আমার জানা আছে এবং সংগ্রাম পরিষদ প্রতি মহল্লায় ছিল সংগ্রাম বের হয়ে আসলো। তখন কিন্তু ইতিমধ্যেই আমাদের বঙ্গবন্ধুর তরফ থেকে নির্দেশ চলে আসছে যে বঙ্গবন্ধুর ঘোষণা আমরা কিন্তু জেনে গিয়েছি। তখন আমরা তো একদম আগুনের মতো তখন আমরা বুঝলেন। তখন ওরা এটা বলা, কারণ অনেকেই জানেন না, ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে রাজারবাগে পুলিশ ঘুমন্ত অবস্থায় ছিল, অনেক পুলিশকে তারা হত্যা করলো। এবং আপনারা দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওই ফার্মগেট থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত ওই যে আপনার টার্মিনালে হাজার হাজার গরিব লোক ঘুমিয়ে থাকে রাস্তাঘাটে, তাই না? ফকির টকির ভিক্ষুক সবাই থাকে। এবং ওরা পিলখানাতে ইপিআরদের হত্যা করলো, বাঙালি ইপিআরদের। এবং এই রাস্তা আপ টু সদরঘাট পর্যন্ত, সদরঘাট টার্মিনালে তখন ঘুমন্ত অবস্থায় ছিল হাজার হাজার। দেখেন টার্মিনালে কত লোক ঘুমিয়ে থাকে, ফুটপাতে কত লোক ঘুমিয়ে থাকে। রক্ত গঙ্গা সেই ঘুমন্ত অবস্থায় ব্রাশ করে করে লোকগুলাকে মেরেছে। হাজার হাজার লোক হত্যা করে লালকুটি যে সাব ক্যাম্প ছিল ঢাকায় আর্মিদের, যে লালকুটিতে ফরাজগঞ্জে, সেই ক্যাম্পে ওরা এসে বিশ্রাম নিচ্ছে। তখন আমি প্যাটেল 27 জন ছেলে নিয়ে আমার সঙ্গে, আমি টোটাল 27 জন, আমার নেতৃত্বে সুলতানপুর থানায় যাই। সুলতানপুর থানা তখন লুট করি। ঢাকা শহরে প্রথম থানা লুট করি আমি প্যাটেল। সেই থানা লুটের অস্ত্র নিয়ে বিক্রমপুরে চলে যাই। বিক্রমপুর থেকে যাই আমি ক্যালকাটায় যে স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করি আমি নিজে। সেখান থেকে চলে আসি আমি আগরতলায়। আমি আজকে স্বাধীনতা দিবস অনেকেই জানেন, আমি এই জন্য একটু কথা বলবো, একটা অপারেশনের কথা বলে আমি শেষ করব। কারণ নতুন নতুন ছেলেরা যারা কম বয়সে, তারা অনেককে আমি বলতে শুনেছি, তারা বলে যে প্যাটেল ভাইয়ের মতো লোক এরা আবার কিভাবে অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে। মানে এটা বিশ্বাস করতে এই জিনিসটা ঢুকানো হয়েছে। কারণ জাতির জনককে হত্যা করার পর সেখানে একটা পরিষ্কার একটা মানে কালো হাতে একটা নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতার পরাজিত শত্রুরা একটা নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে আসছে এবং আজও তারা কাজ করে যাচ্ছে। সেখান এই জিনিসটা আমাদের পরিষ্কার উপলব্ধি করতে হবে যে বাংলাদেশের সমস্যাটা কি। সমস্যা একটাই যে আজকে আমাদের শত্রুরা সাংঘাতিক ভাবে অ্যাক্টিভ, যে আমরা যাতে কোনোভাবে আমাদের এই স্বাধীন দেশ, আমরা যাতে কোনো, যেমন ইকোনমি বলেন, এডুকেশন বলেন, কোনো খাতে যাতে আমরা উন্নতি করতে না পারি, বাংলাদেশ যাতে সবসময় একটা মানে অসুস্থ অবস্থায় থাকে, এই ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকে চলে আসছে। তো এই ষড়যন্ত্রটা ওরা জানে যে কিভাবে এটা বাস্তবায়ন করতে হবে। তাহলে প্রথম হিটটা করেছে তারা, যে এই যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা, এই স্বাধীনতার ইতিহাস। একটা কথা মনে রাখবেন, একটা এরোপ্লেন চলে, যখন প্লেনের তেলটা শেষ হয়ে যাবে ওই প্লেনটা কিন্তু আর চলবে না। কিন্তু একটা জাতি তখনই আগে বাড়তে পারে কখন? তাদের চেতনার আলোকে। চেতনাটা হলো পেট্রোল, এটা হলো একটা পেট্রোল, একটা চেতনার মধ্যে ওরা আঘাত এনেছে। দেখেন আজকে নতুন প্রজন্ম বিশ্বাস করতে চায় না যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। আজকে তারা বলতে চায় যে ইন্ডিয়া আমাদের রেডিমেড স্বাধীনতা করিয়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের জন্য লজ্জাস্কর। ইন্ডিয়া আমাদের বন্ধু, ইন্ডিয়া আমাদের অনেক সাহায্য করেছে, আমাদের সঙ্গে যুদ্ধ করেছে তারা একত্রিত ভাবে, কিন্তু আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা যে যুদ্ধ করেছি, আমি সংক্ষিপ্ত ভাবে একটা যুদ্ধের ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি যখন ফুটবল দল শেষ করে আমি যখন সেক্টর 2 এসে জয়েন করলাম, তখন সেক্টর 2 এ আমাদের কমান্ডার ইন চিফ হলো ব্রিগেডিয়ার, আমাদের শহীদ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সাহেব। তো খালেদ মোশাররফ সাহেব আমাদের সেক্টর 2 এর, সেক্টর 2 ছিল তখন 3টা ভাগে ভাগ। নির্ভয়পুর সাব সেক্টর মাঝখানে, ডান দিকে ছিল কোলাবন সাব সেক্টর, বাই দিকে ছিল বেলোনিয়া সাব সেক্টর। তো আমি মাঝখানটায় ছিলাম। আমাদের সাব সেক্টরের কমান্ডার ছিল মাহবুব কর্নেল, যাকে এই যে মঞ্জুরের সঙ্গে যাকে হত্যা করা হলো, মেজর জেনারেল মঞ্জুর সাহেবের সঙ্গে যাকে হত্যা করা হলো, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব। আর আমাদের সেকেন্ড ইন কমান্ড ছিল এফ কবির, যে এখন রিটায়ার মেজর জেনারেল। আমি কবির ভাইয়ের সঙ্গে জয়েন করলাম। এখন
একদিন আমি তখন অনবরত যুদ্ধ করে যাচ্ছি। আমাদের যুদ্ধটা ছিল ওই কমান্ডো টাইপ, আমরা কখনো স্থায়ীভাবে যুদ্ধ করতাম না, কারণ পাকিস্তান আর্মি অনেক শক্তিশালী, আর তখন ইন্ডিয়ান আর্মি আমাদের ওইভাবে ব্যাক করে না, পিছন থেকে আমাদের সাপোর্ট দেয়। কিন্তু ইন্ডিয়ান আর্মি ফাইনালি আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। কিন্তু এই যে 9 মাস বাংলাদেশের আর্মি ছিল তখন সংখ্যা টোটাল 12,000-এর মতো। তদানীন্তন ইপিআর বাঙালি এবং পুলিশ এবং আনসার মিলিয়ে প্রায় 15,000-এর মতো, এবং বাদ বাকি ছাত্র জনতা মিলিয়ে 1 লক্ষ থেকে 1.25 লক্ষ ছিল টোটাল মুক্তি বাহিনী যারা ট্রেন। এই হলো সংখ্যা ছিল, বুঝলেন? তো তখন আমি একটা অপারেশনের কথা বলি। আমি তখন এটা হবে আপনার জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে, শেষের দিকে আমার কাছে খবর আসলো যে আমার বাবাকে রাজাকাররা গ্রেফতার করেছে, ঢাকা জেলে পাঠানো হয়েছে, এবং তার দেওয়া হয়েছে যে সান অফ, আমার দাদার নাম দিবে না, ফাদার অফ প্যাটেল দিয়েছে। এই জন্য দিয়েছে রাজাকাররা যে প্যাটেল থানা লুট করে গিয়েছে, তখন তো আমি ওয়ান্টেড, আমার বাবাকে যাতে তাৎক্ষণিকভাবে গুলি করা হয়। কিন্তু আল্লাহর রহমত বাবাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, 1 মাস 17 দিন উনি জেলে ছিল। তো আমি তখন যখন সেক্টরে বসে শুনলাম, আমি তো কনফার্ম 100% যে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে, আমি ওইভাবেই নিয়েছি। তখন আমার ভিতর আগুন, আমাকে পাঠানো হলো একটা যুদ্ধে। আমরা তখন বেশিরভাগ সময় আমরা মিডনাইটে যে আমরা অ্যাম্বুশ করতাম। তো আমরা গেলাম, তখন ইন্ডিয়া থেকে ঢুকলাম সূর্যনগর গ্রাম, সেটা হলো কুমিল্লার সূর্যনগর। তো সূর্যনগরে আমাদের ইনফরমেশন ছিল যে সেখানে পাক আর্মি আসবে। তো আমরা এরকম হিলের থেকে নেমে একটা খাল, এরকম অল্প পানি, তো ওখান দিয়ে যে আমরা একটা জায়গার মধ্যে একটা পুকুর পাড়ে আমরা সবসময় 3 ভাবে ভি পজিশনে বসতাম। তো আমি সাইডের মধ্যে ছিলাম, এরকম 3টা সেকশন আমরা অ্যাম্বুশে ছিলাম। তো যখন আচ্ছা ভোর হয়ে গেল, তখন আমাদের থেকে দেখতেছি ওরাও একটা পুকুর পাড়ে পাক আর্মি, 1-2 জন দেখা যাচ্ছে। আমরা বুঝলাম যে ওখানে ওরা আছে আর আমরা এখানে আছি, কিন্তু আমরাও গুলি করি না, ওরাও জেনে গেছে আমরা এখানে আছি, আমরাও গুলি করি না। এই একটা সিচুয়েশন। তখন দুপুরবেলা হয়ে গেল, সকালবেলায় কিন্তু ফাইট হওয়ার কথা। দুপুরবেলা হয়ে গেল, আমরা পড়ে আছি এরকম পুকুর পাড়ের মধ্যে গান নিয়ে। তখন আপনার সুবেদার মোহাম্মদ আলী, বেঙ্গল রেজিমেন্টে, 1st বেঙ্গল রেজিমেন্টে, উনি ওই পুকুরের নিচ দিয়ে এসে আমাদের সিগন্যাল দিল উইথড্র। তো আমরা উইথড্র করলাম, ওইখানে আরেকটা গ্রুপ বসানো হবে। তখন বেলা প্রায় 1টার মতো হবে। আমরা যে আমাদের খাওয়ার জন্য, তো ভিতরে যে আমাদের খাবার দিল কে, আমার মনে আছে এখনো, কুমিল্লার একটা আসনে আওয়ামী লীগের এমপি মালিক সাহেব, উনি আমাদের খাওয়ার ব্যবস্থা করলেন ইন্ডিয়ার ভিতরে। আমরা বসে খেয়ে আবার আসলাম একটা জায়গার মধ্যে। এর মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাপার, সুবেদার মোহাম্মদ আলী হঠাৎ করে আসলো। আমরা প্রায় 30-35 জন বসে আছি একটা প্ল্যাটফর্মে। তো আমার সঙ্গে আমার বন্ধু ছিল ফুটবলার, ও আমার সঙ্গে আছে। তো এর মধ্যে বিডিআর, ইপিআর, মানে সবাই বেঙ্গল বসা আছে, সবাই আমরা। তো আমার তখন ছিল চাইনিজ অটোমেটিক এসএনডিআর, খুব ভালো গান। তো মোহাম্মদ আলী এসে বললো, আমি 2 জন লোক চাই, কোন 2 জন সুইসাইড করতে পারবে, এই মুহূর্তে মারা যেতে পারবে। তখন আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি লাভ দিয়ে উঠলাম। ওই যে আমার বাবা মারা গেছে, তারপর স্বাধীনতার যুদ্ধ, আমি লাভ দিয়ে উঠলাম। শিবু তখন যুদ্ধের মধ্যে কিন্তু মানে করতে পারবে না, তুমি যেও না, সব শিবু কাজ দেখছিল এরকম আমার বন্ধু। আর সঙ্গে সঙ্গে নায়েক আজিজ, 2টা আজিজ ছিল আমাদের সঙ্গে বিডিআরে, বিআরে। আজিজ দাঁড়ালো ইয়াং একদম, আমি প্যানেলের সঙ্গে আছি। তখন LMG 1 আজিজ আর আমি হলো LMG 2 আমি। আমাদের 2 জনকে নিয়ে গেল আলাদা জায়গায়, নিয়ে যে মোহাম্মদ আলী, সুবেদার মোহাম্মদ আলী, আমি, আজিজ আর একজন বোবা। তো বোবা, বিশ্বাস করবেন না, আমার মনে আছে, এটা তো জীবনে ভোলার মতো না। বোবা এমন ভাবে বুঝিয়ে দিল যে ওই জায়গাটায় যেতে হবে, ওইখানে এরকম একটা ডামি ক্যাম্প আছে পাকিস্তান আর্মি, অনেক রিস্ক ওইখানে যাওয়া, ওই যাওয়ার আগে আপনাদের মেরে ফেলতে পারে, ওই যাওয়াটাই হলো ডেঞ্জারাস। ওইখানে ওই আপনার বাংকারের উপরে চৌকি বিছিয়ে, তার উপরে চাদর বিছিয়ে ওরা গান গাচ্ছে। কয়জন? 9 জন। 9 জনের মধ্যে একজন খুব কমেডিয়ান টাইপ পাকাননি, ও গান গাচ্ছে আর কি, বাঁশি বাজে, বোবা বুঝানো। আর বোবা আমাদের গাইড করে নিয়ে যাবে ওই জায়গাটা, কিন্তু দূরের থেকে ও সরে যাবে। তো
তো আমি তখন আমাদের ব্রিফিং করা হলো, বোবা এমন ভাবে বুঝালো যে একটা যে কথা বলতে পারে সেও এইভাবে বুঝাতে পারবে না। তো আমরা আমাদের ব্রিফিং দেওয়ার পরে আমরা চলে গেলাম, শুধু আমি আর আজিজ। আমার সঙ্গে অ্যাকচুয়ালি নিয়ম হলো 2টা গ্রেনেড, আমি 4টা নিয়েছিলাম তখন, আমার হেভি। আর আমার গান সঙ্গে 2টা ম্যাগাজিন, এখানে একটা ম্যাগাজিন ফিট করা, আর এলএমজি হলো আজিজ।